হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব যতগুলো লিস্ট আছে ওই লিস্টগুলো আমি বলে দিব। তো এই ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট। এইগুলো তোমাদেরকে অঙ্ক করতে হলে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, তা না হলে তোমরা অঙ্ক করতে পারবে না। বুঝতে পারছো? আর আজকেই লাস্ট এই টিউটোরিয়াল ক্লাস। আর নেক্সট ভিডিও থেকে আমরা অধ্যায়ভিত্তিক অঙ্ক করা শুরু করব। বুঝতে পারছো? তো আজকে আমি লিস্ট যেহেতু দিব, তো লিস্টগুলো তোমরা সংগ্রহ করে রাখবে। প্রথমে আসি সম্পদ। সম্পদ কী কী আছে? সম্পদের দুইটা ভাগ আছে। আপাতত আমরা দুইটা ভাগের কথা বলবো, আরও অনেক ভাগ আছে, ওইগুলো আমরা পরে অঙ্ক যখন করব তখন আমরা ওইগুলো বলে দিব। চলতি সম্পদ আর আছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ কি? চলমান যে সম্পদগুলো এক বছরের ভিতরে এটা চলমান থাকবে। আর স্থায়ী কি? অনেক বছর টিকবে, অনেক বছর থাকবে। এগুলো কি স্থায়ী সম্পদ। চলতি সম্পদ কি কি? নগদ তহবিল। নগদ তহবিল মানে নগদ টাকাটাকে বোঝায়, নগদ যে টাকাটা আছে ওইটাকে বোঝায়। তারপর আছে ব্যাংক জমা। ব্যাংক জমা বলতে ব্যাংকে যে টাকাটা আছে ওই ব্যাংক জমা, ওইটা সম্পদ, ওইটা থাকবে। তারপর আছে দেনাদার হিসাব। দেনাদার বলতে তোমাকে কেউ টাকা দিবে, বাকিতে পণ্য বিক্রি করছো, মানে আমি বাকিতে এই কলমটা বিক্রি করছি, তার মানে টাকা পাবো, তার মানে সে কি? দেনাদার। দেনাদার কি? সম্পদ, পরবর্তীতে আমাকে সে টাকা দিবে, এই জন্য দেনাদার। পরে আসি প্রাপ্য বিল। প্রাপ্য মানে পাবো, প্রাপ্য মানে কি? পাবো, যে বিলটা আমি পাবো ওইটা কি? সম্পদ। প্রাপ্য বিলটা কি? সম্পদ। তো পরবর্তীতে কি আছে? অগ্রিম ব্যয় সমূহ। অগ্রিম ব্যয় বলতে অগ্রিম ভাড়া। মনে করো তুমি 3 মাসের ভাড়া আগে দিয়ে দিছো। 3 মাসের কি? বাসা ভাড়া। মনে করো তুমি একটা বাসায় থাকবে, ওই বাসায় আগেই কি করছো? অ্যাডভান্স 3 মাসের ভাড়া দিয়ে দিছো। তার মানে তুমি আগে কি করছো? এই ব্যয়টা করে ফেলছো। তার মানে এই 3 মাস তুমি কি? এই বাসাটা তোমার সম্পদ হিসেবে থাকবে, 3 মাস তুমি থাকতে পারবে। তারপর আছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যটাও কি? সম্পদ, মানে বছরের লাস্টের যে মজুত পণ্যগুলো এগুলো সম্পদ। তাহলে চলতি সম্পদ আরও অনেকগুলো আছে, ওইগুলো আমরা এখন আর দরকার নেই, আপাতত এই 6টা আমরা জেনে রাখি। স্থায়ী সম্পদ কী কী আছে? স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে আছে আসবাবপত্র। আসবাবপত্র কি? স্থায়ী, মানে এগুলো অনেক বছর টিকবে, তো স্থায়ী সম্পদ হলো আসবাবপত্র। তারপর কি আছে? যন্ত্রপাতি। এগুলো অধিক বছর টিকবে, তাই কি? এটা সম্পদ। অফিস সরঞ্জাম, অফিসের আনুষঙ্গিক যে সরঞ্জামগুলো আছে ওইগুলো। অফিসের জন্য একটা কম্পিউটার কিনছো, তার মানে অফিস সরঞ্জাম হিসাব। বুঝতে পারছো? অফিসের জন্য কোনো কিছু কিনলে, কোনো যন্ত্রপাতি কিনলে, এগুলো কি? অফিস সরঞ্জাম হিসাব। তারপর আছে বিনিয়োগ। বিনিয়োগ তো বুঝোই, বিনিয়োগ করা, এটা হলো বিনিয়োগ। তো সম্পদ বুঝলাম, এখন আসি আমরা দায়। দায় কি কি আছে? দায়েরও সেম দুইটা বলবো, চলতি দায় আর কি? স্থায়ী দায়। চলতি মানে চলমান যে দায়গুলা, আর স্থায়ী স্থায়ী যে দায়গুলা ওইগুলো আমরা বলব। তো চলমান দায়ের মধ্যে আছে কি? পাওনাদার। পাওনাদার মানে কি? কেউ আমার কাছ থেকে পাবে, আমি টাকা নিচ্ছি, মানে এই টাকাটা কি? দিতে হবে, তার মানে সে পাওনাদার। বুঝতে পারছো? মনে করো কলমটা আমি বাকিতে কিনছি কিন্তু টাকা দেই নাই, তার মানে কি? সে পাওনাদার, তাকে টাকাটা পরবর্তীতে দিতে হবে, এটা। 2 নম্বরে আসি আমরা ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত যে টাকাটা, ওইটা কি? দায়। তারপর কি আছে? প্রদেয় হিসাব। প্রদেয় মানে কি? প্রদান করতে হবে। প্রদেয় আর পাওনাদার একই কথা, প্রদেয় হিসাব। প্রদেয় বিল সেম, মানে দিতে হবে, যে বিলটা দিতে হবে, এটা কি? পরবর্তীতে তাকে দিতে হবে, তাই এটা দায়। পরে কি আছে? অগ্রিম আয় সমূহ। অগ্রিম আয় সমূহ, অগ্রিম যত আয় আছে সব কি? দায়। মানে আমি আগেই টাকা পাইছি কিন্তু কাজ করি নাই। আগে কি? মনে করো আমি ডাক্তার, আগেই আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিছি, কিন্তু আমি কি চিকিৎসা দিছি? অবশ্যই চিকিৎসা দেই নাই। পরবর্তীতে কি করতে হবে? চিকিৎসা দিতে হবে, তাহলে এটা অগ্রিম, যেহেতু আয় হয়েছে, এটা অগ্রিম আয়, এটা দায়। পরে আছে বকেয়া ব্যয়সমূহ। বকেয়া ব্যয়সমূহ দায়। মনে করো স্কুলে যে বকেয়া বেতন থাকে, বকেয়া বেতন 3 মাসের 4 মাসের দেই না, তাহলে এটা কি? অবশ্যই পরবর্তীতে দিতে হয়। পরীক্ষার আগে কি করে? দিতে হয়, যেগুলা 3 মাস 4 মাস যত
মাসই বকেয়া থাকে ওইগুলো দিতে হয়, তাই এটা কি দায়। চলতি দায় দেখলাম। এখন আসি আমরা স্থায়ী। স্থায়ীর মধ্যে আপাতত আমরা দুইটাই জানি, দুইটার কথাই বলবো। বন্ধকি ঋণ আছে, বন্ধক দিয়ে যে ঋণটা নেওয়া হয়, জমিন বন্ধক দিয়ে যে আমি টাকাটা নিলাম, এটা পরবর্তী আবার টাকা দিতে হবে, জমিনটা পেয়ে যাব, এটা হলো স্থায়ী দায়। তারপর আছে ঋণপত্র। ঋণপত্র একটা স্থায়ী দায়, এগুলো অনেক বছর থাকবে আর কি, এই কারণে এটা স্থায়ী দায়। ওকে, তাহলে দায় বুঝলাম। এখন আসি আমরা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বর প্রথমেই আছে মূলধন। এটা আমরা জানি যে মালিকানা সত্ত্বর প্রথম এন্ট্রি কি মূলধন। মূলধন মানে মালিক যা দিবে তাই মূলধন। মালিক কি যা দিবে তাই মূলধন। ওকে, মালিক টাকা দিলে এটাও মূলধন হিসাব। এখন আসি আরেকটা ভাগে যাই। এখানে তিনটা ভাগ দেখতেছি, যে ব্যয়, তারপর আয় আর উত্তোলন। বুঝতে পারছো? তো প্রথমে আমরা ব্যয়ে আসি। ব্যয় কি আছে? বেতন। বেতন শর্ট করে দিবে, যে বেতন, তারপর আছে ভাড়া, তারপর মনিহারি, শর্ট করে দিয়ে দিবে। তো তোমাকে কি বুঝতে হবে? এটা বেতন প্রদান করছো, ভাড়া প্রদান করছো। বুঝতে পারছো? বেতন মানে বেতন প্রদান মানে টাকা দিয়ে দিছো, ব্যয় হয়েছে। ভাড়া মানে ভাড়া প্রদান, ভাড়ার টাকা ভাড়া দিছো, মনে করো তোমার দোকান আছে, দোকানে ভাড়া দিছো, এটা ব্যয়। বুঝতে পারছো? তো পরবর্তীতে আমরা দেখি মনিহারি। মনিহারি মানে অফিসের জন্য ছোটোখাটো জন্য কাগজ, কলম, পেন্সিল, এই জিনিসগুলো মনিহারি বলা হয়। তাহলে এটা একটা খরচ, তাহলে মনিহারি খরচ, ব্যয়। বুঝলাম। এখন আসি পরিবহন খরচ। এটা তো জানি, পরিবহন করার জন্য যে খরচটা হয় ওইটা। আমদানি শুল্ক। আমদানি শুল্ক কি? আমদানি করা। আমদানি তো বুঝি আমরা, অন্যান্য দেশ থেকে অনেক পণ্য আমদানি করি, বিভিন্ন জিনিস আমদানি করি। তাহলে ওই আমদানি করার ক্ষেত্রে যে সরকারকে যে কী দেওয়া হয়? শুল্ক, মানে কিছু টাকা দিতে হয়, আর ওইটাকে বলা হয় আমদানি শুল্ক। তারপর কি আছে? পণ্য ক্রয়। এইটা সব জায়গায় থাকবে, পণ্য ক্রয়। বুঝতে পারছো? পণ্য ক্রয় করলে মানে আমি জিনিস কিনছি, যে জিনিসটা বিক্রি করবো ওই জিনিসগুলো কিনছি, অবশ্যই খরচ হয়েছে, তাহলে এগুলা ব্যয়। আপাতত আমরা 6টাই জানি। এখন আসি আয় কি। আয় মানে আমরা তো জানি যে লাভ, আমাদের ইনকাম, এটা আয়। কি কি মাধ্যমে, কিসের মাধ্যমে আয় হয়? তাহলে বেতন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, যত প্রাপ্তি আছে সবগুলা আয়। প্রাপ্তি লিখা যেগুলা পাইবা ওইগুলা আয়। এখন বেতনের সাথে যদি প্রাপ্তি থাকে এটাও আয়, ভাড়ার সাথে প্রাপ্তি, যা কিছুর সাথে প্রাপ্তি থাকবে আয়। বুঝতে পারছো? 3 নম্বরে আসি বিনিয়োগের সুদ। 3 নম্বরে কি আছে? বিনিয়োগের সুদ, মানে বিনিয়োগ করছি ওইখান থেকে সুদ পাইছি, আয় হয়েছে। 4 নম্বরে যাই। 4 নম্বরে কি আছে? ব্যাংক জমার সুদ, মানে ব্যাংকে টাকা জমা দিছি ওইখান থেকে আমরা সুদ পাইছি, এটা হলো আয়। লাস্টে আসছে পণ্য বিক্রয়। একবারে ইজি, যে পণ্যটা বিক্রি করলে আমরা টাকা পাবো ওইটা আয়। পণ্য বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় ওইটাই আয়। বুঝতে পারছি? এখন আসি উত্তোলন। উত্তোলনটা কি? উত্তোলন হলো মালিকের ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে নিবে। যেমন যদি টাকা নেয়, নগদ টাকা নেয়, তাহলে নগদ উত্তোলন। আর যদি পণ্য নেয়, পণ্য বলতে যে জিনিসটা বিক্রি করবে ওই জিনিস নেয়, তাহলে পণ্য উত্তোলন। আরেকটা আছে আয়কর, মানে ট্যাক্স, যে সরকারকে যে ট্যাক্স দেওয়া হয়, আয় থেকে কর দেওয়া হয়, ওইটা ব্যবসা থেকেই দেওয়া হয়, এই কারণে এটা উত্তোলন। যেহেতু ব্যবসা থেকে দেয়, তাহলে এটা মালিকে দেয় ব্যবসা থেকে, এই কারণে উত্তোলন। তাহলে আয়করটা কি? উত্তোলন, সরকারকে যে ট্যাক্স দেয় ওইটাই, এটাকে উত্তোলন বলা হয়। তো আমরা যে লিস্টগুলা দেখলাম সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? 100% এগুলো মুখস্থ করো, আর যাই যেভাবেই হোক এগুলো মাথায় থাকতে হবে, তাহলে অঙ্কগুলো সহজেই করতে পারবে। তা না হলে অঙ্ক করতে খুবই কষ্ট হবে, অঙ্ক করতে পারবা না। আয়ের জায়গায় ব্যয় দিয়ে দিবা, ব্যয়ের জায়গায় আয় দিয়ে দিবা, কোনটা সম্পদ কোনটা দায় এগুলো বুঝবা না। তাহলে এটা ভালোভাবে এই জিনিসগুলা তোমরা কি করবা? মুখস্থ করে ফেলবা, অথবা বুঝে বুঝে এগুলো পড়বা। বুঝতে পারছো? যেগুলো দিচ্ছে আপাতত এইগুলো অ্যাপ্লাই করো, আপাতত এইগুলো জানো। পরবর্তীতে আরও অঙ্ক যখন করবো তখন আরও অনেক কিছু থাকবে, ওইগুলো শিখতে পারবা। বুঝতে পারছো? তাহলে আমার এই লাস্ট টিউটোরিয়াল ছিল, লাস্ট আমি লিস্ট পর্যন্তই দেওয়ার কথা ছিল, আমি দিয়ে দিছি। আর এখন থেকে আমরা
অধ্যায় ভিত্তিক অঙ্ক করব। তাহলে প্রথমে অধ্যায় কোনটা? যেহেতু প্রথম অধ্যায়ে দরকার নাই, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে লেনদেন, তাহলে আমরা নেক্সট লেনদেনের অঙ্কগুলো করা শুরু করব। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। গুড বাই।